ইরানের শাসন ব্যবস্থা দুর্বল হলেও কেন এখনো ভাঙছে না? ইরান কি সত্যিই আমেরিকার জন্য তাৎক্ষণিক হুমকি ছিল? ট্রাম্প প্রশাসন কি যুদ্ধের আগে ইরানের ঝুঁকি ঠিকভাবে মূল্যায়ন করেছিল? ইরানের নিউক্লিয়ার কর্মসূচি কি সত্যি ধ্বংস হয়েছে নাকি পুনরুদ্ধারের চেষ্টা চলছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া রুম্পা। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ড বলেছেন, প্রায় ৩ সপ্তাহের যুদ্ধের পর ইরানের শাসন ব্যবস্থা এখনও টিকে আছে, তবে বড়ভাবে দুর্বল হয়ে গেছে। তবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি কঠিন প্রশ্নের মুখেও পড়েন, বিশেষ করে ট্রাম্প প্রশাসন যুদ্ধের আগে কতটা প্রস্তুত ছিল এবং প্রেসিডেন্টকে ইরান সংকটের ঝুঁকি সম্পর্কে কী ধরনের পরামর্শ দেওয়া হয়েছিল তা নিয়ে। বুধবার সেনেট ইন্টেলিজেন্স কমিটিতে গ্যাবার্ডের এই সাক্ষ্য আসে এমন এক সময় যখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধ চুক্তি নিয়েই নতুন বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের তদারকিতে থাকা সিনিয়র রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেন। তিনি প্রশাসনের সেই দাবির বিরোধিতা করেন, যেখানে বলা হচ্ছিল ইরান আমেরিকার জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিল। গ্যাবার্ড তার সূচনা বক্তব্যে বলেন, তেহরানের শাসক গোষ্ঠী এখন অর্থনৈতিক চাপের মুখে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে একই সঙ্গে তিনি জানান, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো এখনও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্রদের স্বার্থের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ সামরিক ধাক্কা লাগলেও ইরানের প্রতিরোধ পুরোপুরি থামেনি। শুনানির সবচেয়ে আলোচিত অংশ ছিল ইরানের নিউক্লিয়ার কর্মসূচি নিয়ে গ্যাবার্ডের বক্তব্য। তার লিখিত বিবৃতিতে বলা ছিল, আমেরিকার গ্রীষ্মকালীন হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা পুনর্গঠনে কোনো চেষ্টা করেনি। কিন্তু মৌখিক বক্তব্যে তিনি খানিকটা ভিন্ন সুরে বলেন, নিউক্লিয়ার স্থাপনাগুলোতে গুরুতর ক্ষতি হওয়ার পর তেহরান এখন সেখান থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এই পার্থক্যের সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে সেনেটর মার্ক ওয়ার্নার জানতে চান, কেন তিনি লিখিত বক্তব্যের ওই অংশ এড়িয়ে গেলেন। জবাবে গ্যাবার্ড বলেন, সময় কম থাকায় তিনি কিছু অংশ বাদ দিয়েছিলেন। কিন্তু ওয়ার্নারের অভিযোগ ছিল আরও সরাসরি, তিনি এমন অংশে বাদ দিয়েছেন যা প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। পরে জর্জিয়ার সেনেটর জন অসফের প্রশ্নের জবাবে গ্যাবার্ড স্বীকার করেন, তার লিখিত বিবৃতিই আসলে গোয়েন্দা সম্প্রদায়ের আনুষ্ঠানিক মূল্যায়ন প্রতিফলিত করে। তবে তিনি সরাসরি বলতে চাননি ইরান সত্যিই তাৎক্ষণিক নিউক্লিয়ার হুমকি ছিল কিনা। যে দাবি যুদ্ধের আগে ট্রাম্প প্রশাসন বারবার তুলেছিল, তার ভাষায় কোনটি তাৎক্ষণিক হুমকি আর কোনটি নয়, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের। এখানে ট্রাম্প প্রশাসনের যুক্তি নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। কারণ যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন একদিকে তেহরানকে নিউক্লিয়ার কর্মসূচি ছাড়তে চাপ দিচ্ছিল, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বড় আকারে সেনা ও সামরিক শক্তি জড়ো করছিল। কারণ যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন একদিকে তেহরানকে নিউক্লিয়ার কর্মসূচি ছাড়তে চাপ দিচ্ছিল, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বড় আকারে সেনা ও সামরিক শক্তি জড়ো করছিল। পরে হঠাৎ সেই আলোচনা ভেঙে পড়ে। ইরান তখন অভিযোগ তোলে, ট্রাম্প আসলে সৎভাবে আলোচনা করেননি। আমেরিকার ভেতরেও সমালোচকরা, এমনকি কিছু মেগা রিপাবলিকানও প্রশ্ন তুলতে শুরু করেন, এমন অনিশ্চিত ফলাফলের যুদ্ধে আমেরিকার রক্ত আর অর্থ কেন বাজি ধরা হলো। আমেরিকার ভেতরেও সমালোচকরা, এমনকি কিছু মেগা রিপাবলিকানও প্রশ্ন তুলতে শুরু করেন, এমন অনিশ্চিত ফলাফলের যুদ্ধে আমেরিকার রক্ত আর অর্থ কেন বাজি ধরা হলো। বুধবারের এই শুনানি ছিল যুদ্ধ শুরুর পর প্রথম বড় প্রকাশ্য জবাবদিহি, যেখানে গ্যাবার্ডের পাশাপাশি সিআইএ প্রধান জন র্যাডক্লিফ, এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল সহ আরও কয়েকজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সাক্ষ্য দেন। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বিশেষভাবে জানতে চান, যুদ্ধের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্ট্রেইট অব হরমুজ নিয়ে কী সতর্কতা দেওয়া হয়েছিল। কারণ ইরানের পদক্ষেপে ওই জলপথে তেল চলাচল ব্যাহত হয়েছে, বিশ্ব অর্থনীতি অস্থির হচ্ছে আর আমেরিকা জুড়ে গ্যাসের দামও বেড়েছে। গ্যাবার্ড ও র্যাডক্লিফ দুজনেই বলেন, গোয়েন্দা মহল আগে থেকেই ধরে নিয়েছিল যে ইরান স্ট্রেইট অব হরমুজকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু ট্রাম্প ঠিক কী ধরনের ব্রিফিং পেয়েছিলেন সে বিষয়ে তারা স্পষ্ট কিছু বলতে চাননি। অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি সরাসরি জানতে চান, প্রেসিডেন্ট কি আগে থেকেই জানতেন নাকি জেনেও গুরুত্ব দেননি। এই প্রশ্নেরও সরাসরি উত্তর মেলেনি। তুলসী গ্যাবার্ডের অবস্থান এখানে বিশেষভাবে নজর কাটছে, কারণ তিনি অতীতে মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপের
কড়া সমালোচক ছিলেন। একই সঙ্গে তিনি জো কেন্টের ঘনিষ্ঠ বন্ধু বলেও পরিচিত। কেন্ট মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রেসিডেন্টের উদ্দেশ্যে খোলা চিঠি পোস্ট করে লেখেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। রিপাবলিকানরা অবশ্য দ্রুত কেন্টের অবস্থান খারিজ করার চেষ্টা করেন। কমিটির চেয়ারম্যান টম কটন বলেন, কেন্টের মূল্যায়ন ভুল পথে চালিত এবং ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার ও সন্ত্রাসের সমর্থন আমেরিকার জন্য গুরুতর এবং ক্রমবর্ধমান হুমকি ছিল। শুনানিতে উপস্থিত কর্মকর্তারা যুদ্ধের সামরিক অর্জনের কথাও জোর দিয়ে বলেন, তাদের ভাষায় ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের শীর্ষ গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদেরও হত্যা করেছে, অর্থাৎ শাসন ব্যবস্থার মাথা লক্ষ্য করে হামলা অব্যাহত আছে। টেক্সাসের সেনেটর জন কার্নিনের প্রশ্নের জবাবে সিআইএ প্রধান র্যাডক্লিফ বলেন, তিনি জো কেন্টের বক্তব্যের সঙ্গে একমত নন। তার মতে, যে কেউ নিরপেক্ষভাবে ইরানের সক্ষমতা দেখলে বুঝবে দেশটি আমেরিকার জন্য হুমকি ছিল। আরেক রিপাবলিকান সেনেটর জেরি মোরান জানতে চান, ইরান যুদ্ধ কি রাশিয়া ও চায়নার মতো বড় প্রতিপক্ষের বিরুদ্ধে আমেরিকার সামরিক প্রস্তুতিকে দুর্বল করে দিচ্ছে না? উত্তরে র্যাডক্লিফ বলেন, যুদ্ধের আগে যে গোয়েন্দা চিত্র দেওয়া হয়েছিল তা ছিল নির্ভুল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান স্বার্থের ওপর হামলার কিছু খরচ থাকলেও আমেরিকার সামরিক ও গোয়েন্দা সক্ষমতা একই সঙ্গে একাধিক সংকট সামাল দিতে পারবে। তবে রাজনৈতিক স্তরে ট্রাম্পের যুদ্ধ ব্যাখ্যাও সময়ের সঙ্গে বদলেছে। কখনো তিনি শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছেন, কখনো ইরানের নিউক্লিয়ার কর্মসূচি ঠেকানোর কথা, আবার কখনো ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার করেছেন। ফলে বিরোধীরা বলছে প্রশাসনের প্রকৃত লক্ষ্য শুরু থেকেই পরিষ্কার ছিল না। মার্চের শুরুর দিকে কংগ্রেস সদস্যদের বন্ধ দরজায় ব্রিফিংয়ে সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও, যিনি একই সঙ্গে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, যুক্তি দেন, ইসরায়েল যেহেতু ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল, তাই পরে ইরানের পাল্টা হামলার মুখে পড়ার চেয়ে আগে থেকেই সে যুদ্ধে যোগ দেওয়াই ট্রাম্পের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। যুদ্ধের মানবিক মূল্য দ্রুত বাড়ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 1500 মানুষ নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান আমেরিকান অবস্থানগুলোর দিকে বহু ক্ষেপণাস্ত্র ও একমুখী ড্রোন ছুড়েছে, যাতে 7 আমেরিকান সেনা নিহত এবং 200-র বেশি আহত হয়েছে। ইরাকে যুদ্ধ সহায়তা মিশনে থাকা অবস্থায় গত সপ্তাহে একটি বিমান দুর্ঘটনায় আরও 6 সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তবে শুনানির সবটাই ইরান নিয়ে সীমাবদ্ধ ছিল না। মার্ক ওয়ার্নার তার সূচনা বক্তব্যে নির্বাচনী নিরাপত্তার বিষয়ও তোলেন। তিনি অভিযোগ করেন, গ্যাবার 2020 সালের ব্যালট জব্দ অভিযান এবং পুয়ের্তো রিকোর ভোটিং মেশিন পরীক্ষা এসব বিতর্কিত পদক্ষেপে জড়িত ছিলেন। ওয়ার্নারের দাবি, বিদেশি হস্তক্ষেপে নির্ভরযোগ্য প্রমাণ না দিয়ে ট্রাম্প প্রশাসন নির্বাচন নিরাপত্তা কার্যক্রম কমিয়েছে বা বন্ধ করেছে। তার মতে, এটি জাতীয় নিরাপত্তার ক্ষমতা ব্যবহার করে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত। সব মিলিয়ে গ্যাবার্ডের বক্তব্য থেকে যে ছবি উঠে এসেছে তা দ্বৈত ও জটিল। একদিকে ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক চাপে আছে এবং তার সক্ষমতা অনেকটাই কমে গেছে। অন্যদিকে শাসন ব্যবস্থা এখনও টিকে আছে, তার মিত্র গোষ্ঠীগুলো সক্রিয়। আর যুদ্ধের আগে ও পরে আমেরিকান সিদ্ধান্ত গ্রহণ কতটা সুপরিকল্পিত ছিল সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনও মেলেনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।